চলে যান। ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা যান, যান প্লিজ, আপনিও যান। স্যার, গুলি হয়েছিল সামনের বিল্ডিং থেকে। শব্দ শুনে ফোর্স তাকিয়ে দেখেছে হত্যাকারী দুজনকে, কিন্তু চেহারা আইডেন্টিফাই করতে পারেনি। আমাদের ফোর্স সঙ্গে সঙ্গে তাড়া করেছিল, কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে হত্যাকারী দুজন পালিয়ে গেছে। কোনো ছবি বা ভিডিও ফুটেজ এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি, তবে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি স্যার। ইশারা, ইয়েস স্যার। এখানে আমাদের কোনো কাজ নেই। টিম, লেটস গো টু দ্যাট বিল্ডিং। স্যার, এই স্পট থেকে গুলি করা হয়েছিল। আপনি শিওর এখান থেকে গুলি করা হয়েছিল? জি স্যার। স্যার, এই অস্ত্রটা কিলার পালিয়ে যাওয়ার সময় ফেলে গেছে। এই অস্ত্রের সবগুলি এখনো ইনট্যাক্ট। এই অস্ত্র থেকে এখন পর্যন্ত কোনো গুলি ছোড়া হয়নি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। যে অস্ত্রের গুলিতে নেতা মারা গেছে সেটা শটগানের গুলি নয়, সেটা কাটা রাইফেলের। টিম, আশেপাশের বিল্ডিং গুলোতে সার্চ করো। আমার বিশ্বাস হত্যা যে রাইফেল দিয়ে করা হয়েছে তার কোনো না কোনো ক্লু খুঁজে পাওয়া যাবে। পুলিশ যাদের ধাওয়া করেছিল দে আর নট অরিজিনাল কিলার, কিন্তু তাদের আমার খুব প্রয়োজন। তারাই আমাদের সত্যিকার হত্যাকারী পর্যন্ত পৌঁছে দেবে। মারুফ সাগির এটা কি করলো? 100 বার কইছি গুলি হাতে করতে, কিন্তু একদম কপাল বরাবর গুলি লাগছে নেতার। বুঝলাম না, কিছুই বুঝতে পারলাম না। লিডার, মতিন বাইরে যদি অপারেশন দায়িত্বটা দিতেন তাহলে তোরা তো বেজার হইতো। ঘুমতেন রে দেয়া কাম করামু, ঘুমাইয়াই কুল পায় না। কি কইলি? নেতার কপালে শটগানের গুলি লাগে নাই, লাগছে কাটা রাইফেলের গুলি। তার মানে নেতারে মারুফ গুলি করে নাই, অন্য কেউ গুলি করছে। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিতেছি। কি হয়েছে ভাই? নেতার গায়ে যে গুলি লাগছে সেই গুলি মারুফ করে নাই, অন্য কেউ করছে। তোমার ফোনে খবরটা যে দিছে সে ঠিক খবরই দিছে। গুলি মারুফ করে নাই, গুলি করছে অন্য কেউ। সেই অন্য কেউটা কে জানো ভাই? জানো না? ওই সেই অন্য কেউটা স্বয়ং আমি, তোমার এই ঘুমমতি। কি কি কইলি? ঠিকই কইছি, এই ঘুমমতি নাকামে ঘুমায় না ভাই। ঘুমের ভান করে সব শোনে, তারপর বুঝা শুনে ঠিক কাজটা করে। ওই হারামির বাচ্চা, তুই বুঝে শুনে এটা কি কাম করলি? হ্যাঁ, কি কাম করলি? তোর আজকে আমি মাফ করে দেন নতুন বাইরে, আর জীবনে ভুল করবো না। বছর কইছি না, জীবন ছাড়ুম না। কইছি তো কইছি ভাই, দিশে একটা পাক্কা হারামজাদা, যা কয় তাই করে। ও যদি কইছো তোমার পা ছাড়বো না, আমি জানি ও তোমার পা ছাড়বো না। কিন্তু ভাই, দিশা কিন্তু তোমার একটা দুঃসংবাদ কখনো দেয় নাই। সারা জীবন তুমি চামচামি কইরা গেছি, বয়স হয়েছে এখন, চামচামি করতে আর ভাল লাগে না, মাতবর হইতে ইচ্ছা করে। তাই সিদ্ধান্ত নিছি তোমারে মাইরা ফালা সারা শহরের মাথা হবো। কি? আর তার জন্য দিশা তোমার পায়ে ধরছে। এখন দিশা বিদিশার মতো একটা কাম করবে, তোমারে উঁচা বিল্ডিং এর ছাদ থেকে সোজা নিচে ফালায় দিচ্ছি। সোজা নিচে ছাড় করতেছে। উপর থেকে যখন পড়বা, জানো ভাই, নিচে পড়ার আগ পর্যন্ত কোনো কষ্ট পাইবা না, নিচে পড়ার পর কষ্ট পাইবা। কত ওজন এবার তোমার? 60-65 কেজি। এত ওজনের একটা জিনিস নিচে ফালাইয়া দিলে ওই দিশা ফালাইয়া দে। টাটা বাই বাই। মারুফ সাগির, ঘুম বাড়াইতে হইব, তা না হলে আমার ঘুম হারাম। হেমতিন বল। মারুফ সর্বনাশ হয়ে গেছে। সাত্তার ভাই বাড়ির ছাদ থেকে লাফায়া পড়ে আত্মহত্যা করছেন। কি কি বললি? হ মারুফ,
নেতা মার্ডারের কারণে ডিবি র্যাব সবাই পাগলের মতো খুঁড়ে খুঁজতেছে। এই ভয়ে মনে হয় সাত্তার ভাই বুঝিস না, উপরে উপরে সাত্তার ভাইয়ের সাহসী ভাব ছিল, ভিতরে ভিতরে তো ভিতর ডিম। জাগা, তোরা সাবধানে থাকিস, পুলিশ কিন্তু পাগল হয়ে গেছে। তোরা কই? কমলাপুর স্টেশনে। চিটাগাং যাব। সাগির আমার সাথে নেই, কোথায় জানি না। ঠিক আছে ঠিক আছে, চিরগঞ্জ পৌঁছে একটা ফোন দিস। আচ্ছা রাখি। দিশা, জলদি লোক পাঠান। মারুফ কমলাপুর স্টেশন থেকে ট্রেনে চিটাগাং যাইব। সামনের যে কোনো স্টেশনের সুবিধা মতো বসতে পারি? কোথায় যাবেন? চিটাং পর্যন্ত নাকি রাস্তায় নেমে যাবেন? চিটাগাং। তাহলে ভালোই হলো, রাস্তায় কথা বলতে বলতে যাওয়া যাবে। আমি আবার ট্রেনের কামরায় একা চুপচাপ বসে থাকতে পারি না। আপনার নামটা? মারুফ, কাজী মারুফ। আমি রায়হান কবির সবুজ। ভাবছেন আমি বিজ্ঞপ্তি দেখে নাম বানিয়ে বলছি? না না, আসলে তা না। সত্যি কথা হচ্ছে যে ওই বিজ্ঞপ্তির ছেলেটি আমি। কি বিশ্বাস হচ্ছে না? এক মিনিট, এই দেখুন আমার ছোটবেলার ছবি। তার মানে আপনি বাড়ি ছেড়ে 15 বছর আগে পালিয়েছেন? জি। কি করব বলুন, আমার বাবা ছিলেন প্রচন্ড রাগী। ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতে চাইতেন না তিনি। আমি তার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও পড়াশোনা একটু 19-20 হলেই চলতো বেতের বাড়ি। তাই ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষায় ফেল করে আর বাড়ি ফিরতে সাহস হলো না। সোজা চিটাং শহরে এসে ট্রেনে চড়ে ঢাকায়। সাথে ছিল স্কুল ব্যাগ। কিন্তু সে তো 15 বছর আগে। এই বিজ্ঞপ্তি তো বেশি দিন হয়নি। জানি, আমার বাবা 15টা বছর নিরন্তর ভাবে আমাকে খুঁজছে। বাসে, ট্রেনে, লঞ্চে, সব জায়গায় এই বিজ্ঞপ্তি আমাকে তাড়া করে ফিরছে। কিন্তু মনে আমার জেদ ছিল একটাই, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। ময়মনসিংহের একজন ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছিল কমলাপুর রেল স্টেশনে। তিনি আমাকে পড়াশোনার সমস্ত খরচ দিয়েছেন। তার কারণেই আজ আমি পড়াশোনা শেষ করতে পেরেছি। গতকাল আমার মাস্টার্সের সার্টিফিকেট পেয়েছি। এবছর অ্যাকাউন্টিং এ আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। এই স্কুল ব্যাগে সেই সার্টিফিকেট নিয়ে আমি ফিরে যাচ্ছি আমার নিজের বাড়িতে। এতগুলো বছর বাবা মায়ের জন্য আপনার মন কাঁদেনি? ফোনে যোগাযোগ করলেও তো পারতেন। ইচ্ছে করেই করিনি, কথা বললে আমার মন নরম হয়ে যেত। হয়তো মাস্টার্সে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আচ্ছা বলুন তো, এতগুলো বছর পর আমাকে দেখলে আমার মা কি করবে, বাবা কি বলবে? আমি জানি এতদিন পর ওরা আমাকে দেখলে ওরা খুশিতে আত্মহারা হয়ে যাবে। এতগুলো বছর বুকে পাথর বেঁধে ঢাকায় পড়েছিলাম, কিন্তু আজ আর মন মানছে না। ইচ্ছে হচ্ছে বাড়িতে উড়ে চলে যাই। জানেন, আমরা একান্নবর্তী পরিবার। বাবা, চাচা, মামা, মামি সবাই একসাথেই থাকতাম। আমার মামাতো বোন মাটি খুব দুষ্ট ছিল, দুষ্টুমি ছাড়া এক দণ্ড থাকতে পারে। সুযোগ পেলেই আমি ওর চুলের বেনি ধরে টেনে দিতাম, ওকে চিমটি কাটতাম। আর আমার চাচাতো বোন টিকলি, আমি যখন ঘর ছাড়ি তখন সে চাচির কোলে। আল্লাহ যে কেন মানুষের সাথে এমন করেন তা মাঝে মধ্যে বুঝতে পারি না। এই যেমন আমার কথাই ধরুন, রাস্তার ছেলে আমি, এই দুনিয়ায় আমার কেউ নেই। কতদিন কত রাত আপন একজন লোকের জন্য আল্লাহর কাছে আফসোস করেছি। আর আপনি সবাই থাকতেও আপনি সবার কাছ থেকে দূরে। জীবনটা আসলে একটা গোলক ধাঁধা,
আর এই গোলক ধাঁধায় কে যে কখন কোথায় ছিটকে পড়ে কেউ জানে না। এক্সকিউজ মি। সবুজ, 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 সবুজ ভাই, আমার একটা শেষ অনুরোধ লাগবে ভাই। আমার মাস্টার্সের সার্টিফিকেটটা যে করে হোক আমার বাবার কাছে পৌঁছে দেবে ভাই। কথা দাও ভাই, কথা দাও আমাকে। আমি কথা দিলাম। সবুজ, সবুজ, পুলিশ, পালা, পালা। এই পথে আমার যাওয়া যাবে না, আমার অন্য পথে যেতে হবে।